হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, সুজাতা আরোহ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। 20 ডিসেম্বর 2025 সন্ধ্যাবেলা পৌঁছে গিয়েছিলাম বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবারের গন্তব্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম দুটি জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর ও ওমকারেশ্বর দর্শন। বর্ধমান থেকে আমি ধরেছিলাম 229-12 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস। বর্ধমানে এই ট্রেনের টাইম ছিল সন্ধে 6:55। আর সিগন্যালে বিরাট কিছু গন্ডগোল না থাকলে এই ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইম দেয়। রাত হয়ে যাওয়ায় ট্রেনে উঠেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। পরদিন সকাল 7:30টায় ঘুম থেকে উঠে দেখি ট্রেন পার করছে প্রয়াগরাজ চাকৌরি স্টেশন, আর ওই দিকের প্ল্যাটফর্ম দিয়ে পার হচ্ছে কোনো একটি বন্দে ভারত ট্রেন। বর্ধমান থেকে উজ্জয়িন জংশন পর্যন্ত স্লিপার ক্লাসে শিপ্রা এক্সপ্রেসে আমার ভাড়া পড়েছিল 670 টাকা। হাওড়া থেকে উজ্জয়িন পর্যন্ত স্লিপার ক্লাসে এই ট্রেনের ভাড়া 695 টাকা। এসি 3 টায়ার, 2 টায়ার ও ফার্স্ট ক্লাসে ভাড়া যথাক্রমে 1825, 2625 ও 4460 টাকা। এছাড়া এই ট্রেনে 3E কোচও রয়েছে। সপ্তাহে সোম, বৃহস্পতি, শনি এই 3 দিন এই ট্রেনটি যায়। শিপ্রা এক্সপ্রেস ছাড়া আরও দুটি ট্রেন রয়েছে উজ্জয়িনী জংশন পৌঁছানোর জন্য। শালিমার থেকে প্রতি শনিবার রাত 7:55-তে ছাড়ে 228-30 ভুজ এক্সপ্রেস। এছাড়া কলকাতা স্টেশন থেকে শনিবার দুপুর 1:10 ছাড়ে 194-14 আমেদাবাদ উইকলি এক্সপ্রেস। তবে অন্য ট্রেনগুলির তুলনায় এই ট্রেনে টাইমটা একটু বেশি লাগে উজ্জয়িনী পৌঁছানোর জন্য। ছোট বড় বিভিন্ন স্টেশন পার করে দুপুর 3:45 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম সাগর স্টেশনে। আর এই শিপ্রা এক্সপ্রেসে আমাদের সিট পড়েছিল S5 কোচের সিট নাম্বার 48 ও সিট নাম্বার 80। রিজার্ভেশন না থাকা অযাচিত লোকজন আমাদের এই কোচে প্রায় ছিল না বললেই চলে। 2-1 যারা ছিল তারা দরজার ধারে দাঁড়িয়েই তাদের স্টেশন পৌঁছে গিয়েছে। আর দুপুর হয়ে যাওয়ায় আমার ছেলে আরোহ কিন্তু খাওয়া দাওয়া করে সিটে ঘুমিয়ে রয়েছে। এই শিপ্রা এক্সপ্রেসে প্যান্ট্রি কার থাকায় চা, স্ন্যাক্স, মিল, কেক, বিস্কুট সব ধরনের খাবারই কিন্তু পাওয়া যাচ্ছিল। ট্রেন বিনা জংশন ঢোকার কিছু আগে সবুজ ক্ষেতের ওপারে ছোট ছোট টিলা টাইপের পাহাড় দেখা যাচ্ছিল। ট্রেনের সাইড লোয়ার সিটে জানলার ধারে বসে এই রকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। 5:20 মাত্র 5 মিনিট লেট করে ট্রেন বিনা জংশন ছেড়েছিল। এই বিনা জংশন মধ্যপ্রদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জমজমট স্টেশন। এর পরেই হলুদ সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে লাগলাম গন্তব্য উজ্জয়িনীর পথে। আরোহ এখানে প্যান্ট্রি কার থেকে কেনা চিপস খাচ্ছে। আর এই হলো আমাদের ট্রেনের ভিতরের কন্ডিশন। আর ও হ্যাঁ, একটা কথা বলতে তোমাদের ভুলেই গিয়েছি। এই ট্রিপে আমি আর আরোহ ছাড়াও কিন্তু আরও 3 জন সঙ্গী রয়েছে আমাদের সাথে। তারা হলো সংযুক্তা দি, দিদির মেয়ে আমু ও রঞ্জিত দা। মোট 5 জনের টিম, কিন্তু ওরা 3 জন রয়েছে এসি 3 টায়ারে। আমার বাজেট একটু কম থাকায় এবং শীতকাল থাকায় আমি স্লিপারেই টিকিট কেটেছিলাম। তো দেখো, সুজালপুর স্টেশন পার করে আমরা এখন প্রবেশ করছি উজ্জয়িনী জংশন স্টেশনে। 21 ডিসেম্বর 2025 229-12 হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস 9:55 জায়গায় 10:10 15 মিনিট লেট করে আমাদের পৌঁছে দিল উজ্জয়িন জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে উজ্জয়িনী স্টেশনের বাইরের অবস্থা। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা বেরোচ্ছি। আমাদের হোটেল আছে আমন্ত্রণ। এই হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা হোটেলে যাব। স্টেশনের খুব কাছেই আমন্ত্রণ হোটেলে চেক ইন করে লাগেজ রেখে আমরা পৌঁছে গিয়েছিলাম মহাকাল করিডরে। সেখানে পৌঁছে দেখি ভস্য আরতির জন্য বিকেল 4টে থেকে ভক্তরা লাইন দিয়ে আছে। এরপর হোটেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়ি। 22 ডিসেম্বর খুব সকালে স্নান করে ফ্রেশ হয়ে পৌঁছে যায় মহাকাল করিডরে। গেট নম্বর 1 দিয়ে আমরা ঢুকেছিলাম, কিন্তু খুব কাছ থেকে বাবাকে দর্শন করতে হলে গেট নাম্বার 4 দিয়ে মন্দিরের ভিতর ঢুকতে হবে। আর মন্দিরে ঢোকার আগে ব্যারিকেডের ওপারেই পেয়ে যাবে বিভিন্ন দামের পুজোর ডালা, আর সেই দোকানেই জুতো রাখার ব্যবস্থাও আছে। তবে আমরা সাধারণ লাইনে না দাঁড়িয়ে পার হেড 250 টাকা দিয়ে শীঘ্র দর্শন লাইনের কুপন কেটে ভিআইপি লাইন দিয়েই বাবাকে দর্শন করেছিলাম। গর্ভগৃহে এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না, দূর থেকেই বাবাকে দর্শন করতে হয়। তবে পুজো দেওয়ার সেরকম কোনো বিশেষ ব্যবস্থা নেই। ওই জাস্ট পুজোর ডালাটা ঠাকুরমশাই একবার হাতে নিয়ে কিছু মন্ত্র পড়ে দক্ষিণা নিয়ে আবারও হাতে ফেরত দিয়ে দেয়। বাবাকে দেখার পর মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। এটি হলো মহাকাল করিডরের ভিতরের 360 ডিগ্রি ভিউ। এখানে লেডিস ও জেন্টস টয়লেট
জলের ব্যবস্থা সবই রয়েছে। আমরা বেশ কিছুক্ষণ সময় মন্দির চত্বরে কাটিয়ে পৌঁছে যাই মন্দিরের পাশেই অবস্থিত শ্রী বরা গণেশজির মন্দির দর্শন করতে। তবে ভিতরে মোবাইলে ঠাকুরের ছবি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপর হাঁটতে হাঁটতে আমরা আবারও ফিরে আসি ১ নম্বর গেটের কাছে, যেখান দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। সেখানে ডালার দোকানে জুতো নিই এবং ঢুকে পড়ি পাশেই একটি দোকানে ব্রেকফাস্ট করতে। আলুর পরোটা, আচার, টক দই, পোহা, ইডলি, ধোসা, জিলিপি এ সব কিছু দিয়ে ৫ জন মিলে ভাগ করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। খাবারটি খুব গরম ছিল, কিন্তু এই খাবারের টেস্ট আমার একেবারেই ভালো লাগেনি। এরপর হোটেলে ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়ি উজ্জয়িনীর সাইট সিইং করতে। ২ দিনের জন্য ২,০০০ টাকা দিয়ে একটা টোটো ভাড়া করা হয়েছিল এবং টোটো ড্রাইভারের সাথে কথা হয়েছিল উজ্জয়িনীর সমস্ত মন্দির ও সাইট সিইং ২ দিন ধরে আমাদের করাবে। সেই মতো প্রথমেই আমাদের নিয়ে চলে এসেছিল উজ্জয়িনীর বিখ্যাত ইস্কন মন্দিরে। এই মন্দিরের কারুকার্য খুব সুন্দর এবং কিছু গিফট শপও রয়েছে এই মন্দিরে। এরপর পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনীর বিখ্যাত শ্রী নবগ্রহ শনি মন্দির বা বারা শনিজির মন্দিরে। এই মন্দিরের বাইরের 360 ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম। ভিতরে অনেক গাছপালা ও ভক্তদের বসার জন্য জায়গা রয়েছে। বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি এই মন্দির চত্বর। আর সেদিন ভিড় এখানে একেবারেই ছিল না, তাই মন ভরে অনেকক্ষণ ধরে আমরা বাবার দর্শন করেছিলাম। মূল মন্দিরের ভিতরে বাবার মূর্তি ছাড়াও পাশাপাশি অনেক ঘর রয়েছে, সেখানে আরও অনেক ঠাকুর রয়েছে। মন্দির চত্বরের ভিতরে যজ্ঞ করার ব্যবস্থাও রয়েছে, সেই সাথে রয়েছে প্রদীপ ও ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে রাস্তায় আসার সময় কিছু স্ট্রিট ফুড খেয়ে আমরা পৌঁছে যাই উজ্জয়িনীর আরেকটি বিখ্যাত মন্দির শ্রী অষ্টবিনায়ক মন্দিরে। লাঞ্চ স্কিপ করে ২:৩০ নাগাদ আমরা এখানে পৌঁছেছিলাম। বড় রাস্তার পাশেই অবস্থিত এই মন্দিরটি। মন্দিরে ঢোকার মেন গেটের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড ও কার স্ট্যান্ড। আর এই হলো মন্দিরের গেটের সামনের 360 ডিগ্রি ভিউ। অষ্টবিনায়ক মন্দিরের ভিতরের দৃশ্য ছিল কিছুটা এই রকম। খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম পরিবেশ। মন্দিরের গেট দিয়ে ঢোকার বাঁদিকে ছিল পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। পুরো উজ্জয়িনীর বেশিরভাগ জায়গাতেই বাবা গণেশজির বিভিন্ন মন্দির রয়েছে। মন্দিরের সামনেই বেশ কয়েকটি এইরকম বাঁধানো পুল ছিল। এই মন্দিরের বাইরের ও ভিতরের কারুকার্য অসম্ভব সুন্দর। আর মন্দিরের ভিতরে ভগবানের গান বাজছিল, যা এই পরিবেশকে আরও মোহময়ী করে তুলেছিল। আর এখানেও ঠাকুরের সাথে সেলফি তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বলা হয় ভারতের মধ্যে সবচেয়ে বড় গণেশজির মন্দির নাকি এইটিই। এই মন্দির চত্বরের ভিতরে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা আবারও রওনা দিই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সেটি হলো উজ্জয়িনীর আরেকটি বিখ্যাত মন্দির চিন্তামণি গণেশ টেম্পল। অষ্টবিনায়ক মন্দিরের মেন গেটের সামনেই এক রকমের আলু ভাজা বিক্রি হয়, যার নাম গাড় আলু। এই আলুকে সেদ্ধ করে কেটে পিস পিস করে ভেজে চাট মশলা ও লেবু দিয়ে পরিবেশন করা হয়। বেশ চটপটা টেস্ট এই আলুর। অষ্টবিনায়ক মন্দিরে খুব একটা ভিড় না থাকলেও এই চিন্তামণি গণেশ টেম্পলে বাবার কাছে পুজো দেওয়ার জন্য কিন্তু ভালোই ভিড় ছিল। লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বাবাকে ভালোভাবে দর্শন করে এই মন্দির চত্বর ভালোভাবে ঘুরে দেখছিলাম। এখানে আরও কয়েকটি ঠাকুর রয়েছে, সেগুলিকেও ভালোভাবে দর্শন করলাম। এখান থেকে বেরিয়ে রাস্তায় চৌরিশ খাম্বা মাতা মন্দির দর্শন করে পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনীর আরেকটি বিখ্যাত মন্দির দ্বারকাধীশ গোপাল মন্দিরে। পুরো উজ্জয়িনী জুড়ে এতগুলি মন্দির রয়েছে যে দুদিনেও সমস্ত মন্দির ঘুরে দেখা অসম্ভব। এই জন্যই হয়তো মধ্যপ্রদেশের উজ্জয়িনীকে মন্দিরের শহর বলা হয়। শুধু উজ্জয়িনী নয়, পুরো মধ্যপ্রদেশ জুড়েই প্রচুর মন্দির রয়েছে। গোপাল মন্দিরের সামনে কেনাকাটা করার জন্য বেশ বড় মার্কেট রয়েছে। এই গোপাল মন্দিরের ভিতরে পুরোহিতদের থাকার ব্যবস্থাও রয়েছে। আজ এই পর্যন্তই থাক। উজ্জয়িনীর আরও অনেক মন্দির নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।